আজকের আলোচ্য বিষয় আমি আজকে মূলত চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের কিছু টপিকস এর উপর আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের টপিকস গুলো হলো চতুর্থ অধ্যায়ে ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের দোষ ত্রুটি নির্ণয় ও প্রতিকার এই সম্পর্কে আমি আলোচনা করব। এর মধ্যে রয়েছে নজল টেস্টারের বিভিন্ন অংশসমূহ, 2 নজল প্রেসার অথবা প্রেসার সেটিং অথবা পপ টেস্ট, 3 সিট টাইটনেস বা ড্রাই সিট বা ডিবল টেস্ট, 4 ব্যাক লিকেজ টেস্ট, 5 অটোমাইজেশন বা স্প্রে প্যাটার্ন টেস্ট, মেকানিক্যাল গভর্নরের কার্যপ্রণালী এবং হাই প্রেসার পাম্প ফেজিং ও ক্যালিব্রেশন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ডিজেল ফুয়েল সিস্টেমের দুটি সংবেদনশীল অংশ রয়েছে। এক, ইনজেক্টর অথবা নজল, 2 হাই প্রেসার পাম্প। এটা হলো ইনজেক্টর অথবা নজল, এটা হলো হাই প্রেসার পাম্প যেটা আমরা ডিজেল ইঞ্জিনে ব্যবহার করি ফুয়েল সিস্টেমে। ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে এই দুটি যন্ত্রাংশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুয়েল ইনজেক্টরের কার্যোপযোগিতা সন্তোষজনক অবস্থায় আছে কিনা সেটা জানার জন্য আমরা সাধারণত ইনজেক্টর এবং হাই প্রেসার পাম্পের বিভিন্ন টেস্ট করে থাকি। এই দুটি ডিভাইস ইনজেক্টরে যদি দোষ ত্রুটি দেখা যায় তাহলে ইনজেক্টরের ত্রুটিযুক্ত অংশকে সার্ভিসিং করতে হয়, পরিবর্তন করতে হয়। অনুরূপভাবে হাই প্রেসার পাম্পেও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সেটার সার্ভিসিং করতে হয়। আমরা দেখতে পাচ্ছি একটা ইঞ্জেক্টরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি। আমরা এখানে কিছু জিনিস লক্ষ্য করতেছি। ফুয়েল ইনলেট হাই প্রেসার কানেক্টর, এই জিনিসটা হলো হাই প্রেসার পাম্পের সাথে কানেকশন থাকে এবং যদি ইনজেক্টরটি প্লাঞ্জার চালিত ইনজেক্টর হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে। ফুয়েল রিটার্ন, এই হলুদ চিহ্নিত এই জায়গাটা দিয়ে ফুয়েল রিটার্ন যাবে। অ্যাকচুয়েটর, যদি আমরা আগে বলছি যদি সেটা ইলেকট্রিক টাইপ ইনজেক্টর হয় তাহলে সেখানে অ্যাকচুয়েটর থাকবে। কানেক্টিং প্লাঞ্জার, এই জায়গাটি কানেক্টিং প্লাঞ্জার। বাল্ব প্লাঞ্জার, সুইচিং বাল্ব, রেস্ট্রিক্টর প্লেট, নজল স্প্রিং, সর্বশেষ নিচে নজল স্প্রিং থাকে। সিলিং রিং, ইনজেক্টর মেশিনের একটা সিলিং রিং থাকে। সর্বশেষ ইনজেক্টর নিডল এবং মুখের মধ্যে যেটা সেটাকে আমরা বলি অরিফিস। কি বলে? অরিফিস। আমরা ভিডিওতে লক্ষ্য করতেছি যে একটা ইনজেক্টরের বাস্তব চিত্র দেখার চেষ্টা করতেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনজেক্টরের কিভাবে কাজ করে এবং তার কি কি অংশ রয়েছে। দেখা যাচ্ছে যে স্প্রিং যদি ক্যামশ্যাফটের সাহায্যে পরিচালিত হয় তাহলে সেক্ষেত্রে ইনজেক্টর রিটার্নিং স্প্রিং, ইনজেক্টর প্লাঞ্জার, ম্যাটারিং অরিফিস, আমরা এখানে ইনজেক্টরের অংশসমূহ পর্যবেক্ষণ করলাম। এখন আমরা ইনজেক্টর বা নজল টেস্টারের বিভিন্ন অংশসমূহ দেখব। ইনজেক্টরের প্রেসার বা বাল্ব ওপেনিং প্রেসার টেস্ট করার জন্য আমরা এই ইনজেক্টর টেস্টার ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইনজেক্টর বা নজল টেস্টার। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো লাল চিহ্নিত, এটা হলো হ্যান্ডেল। স্পেস চেম্বার বা এক্সজস্টার, এখানে স্পেস চেম্বার আছে। স্পেস চেম্বারের মধ্যে আমরা দেখতে পাবো ইনজেক্টর স্প্রেটা করার পর ইনজেক্টরের অটোমাইজেশনটা কেমন সেটা আমরা দেখতে পাবো। ফুয়েল ট্যাঙ্ক,
আমরা ইনজেক্টর টেস্ট করার জন্য যে পরিমাণ ফুয়েলের প্রয়োজন হয় সেই ফুয়েল সরবরাহ দেওয়ার জন্য এখানে ভিতরে ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়। প্রেসার গেজ, ইনজেক্টরের প্রেসার বা বাল্ব ওপেনিং প্রেসার টেস্ট করার জন্য আমরা প্রেসার গেজ ব্যবহার করি। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রেসার কত প্রেসারে ইনজেক্টরটি স্প্রে করতেছে সেটা আমরা প্রেসার গেজে দেখতে পাবো। আইসোলেটিং বাল্ব, এটা আমরা টেস্ট শেষে ফুয়েল রিমুভ করে দেওয়ার জন্য এটা ব্যবহার করে থাকি। ফুয়েল কন্ট্রোল বাল্ব ফুয়েলের পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। সর্বশেষ একটা টাইমিং ক্লক থাকে, যেটাতে আমরা কাউন্টডাউন টাইমার, আমরা টাইমিংটা দেখতে পাই। আমরা এখন জানবো একটা ইনজেক্টর বা নজল টেস্ট সর্বমোট 4টি ধাপে সম্পন্ন করতে হয়। আমরা যখন একটা ইনজেক্টর টেস্ট করব তখন ইনজেক্টর টেস্টে 4টা ধাপ সম্পূর্ণ করলে আমরা বুঝতে পারবো ইনজেক্টরটি পরিবর্তন করতে হবে নাকি সার্ভিসিং করতে হবে। সার্ভিসিং করলে কোন কোন অংশ সার্ভিসিং করতে হবে, তার ত্রুটি কোথায়। এই সর্বমোট কার্যক্রমটি আমরা অবজার্ভ করার জন্য আমাদেরকে 4টি ধাপে টেস্ট সম্পন্ন করতে হবে। প্রথম, নজল প্রেসার বা প্রেসার সেটিং অথবা পপ টেস্ট। আমরা ইনজেক্টরের নজলের প্রেসার টেস্ট করব প্রথমে। দ্বিতীয়ত, সিট টাইটনেস বা ডাই সিট বা ডিবল টেস্ট। একটা ইনজেক্টরের সিট টাইটনেস বা ডাই সিট বা ডিবল টেস্ট আমরা পরীক্ষা করে দেখব। 3, ব্যাক লিকেজ টেস্ট, ইনজেক্টরটি ব্যাক লিকেজ আছে কিনা সেটা আমরা দেখব। 4, অটোমাইজেশন বা স্প্রে প্যাটার্ন টেস্ট। এই 4টি ধাপ সম্পূর্ণ করার পর আমরা ইনজেক্টরের টেস্ট সম্পূর্ণ করতে পারব। এখন আমরা নজল প্রেসার বা প্রেসার সেটিং বা পপ টেস্ট কিভাবে করে সেটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেঞ্চ টাইপ ইনজেক্টর টেস্টার ব্যবহার করা হচ্ছে। এটা প্রেসার গেজ, এখানে ফুয়েল ব্যবহার করা হয়। এটা হলো আমাদের হ্যান্ডেল, আর আমরা এখানে সংযুক্ত করি, ইনজেক্টর সংযুক্ত করব। প্রথমে ইনজেক্টর টেস্টারের হ্যান্ডেল অপারেট করে ইনজেক্টর টেস্টার থেকে বাতাস অপসারণ করতে হবে। আমরা জানি যে কোনো জিনিস টেস্ট করার সময় সেখানে যেন বাতাস না থাকে, বাতাস থাকলে সেখানে এয়ার লক হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমাদেরকে প্রথমে হ্যান্ডেল চেপে এই ইনজেক্টর টেস্টার থেকে বাতাস অপসারণ করতে হবে। এরপরে ইনজেক্টর টেস্টারের সাথে ইনজেক্টর সংযোগ করব। আমরা টেস্ট বেঞ্চের সাথে ইনজেক্টর সংযোগ করব। ইনজেক্টর টেস্টারের হাতল ধীরে ধীরে অপারেট করে সর্বোচ্চ প্রেসার তুলব। এই হ্যান্ডেলটি অপারেট করে আমরা প্রেসার তুলব। এ সময় টেস্টারের প্রেসার গেজের কাঁটা শব্দ করে কেঁপে উঠবে। আমরা যখন হ্যান্ডেল চেপে অপারেট করে যখন প্রেসার তুলব তখন একটা পর্যায়ে আমরা লক্ষ্য করব যে ইনজেক্টর এই প্রেসার গেজের ভিতরে অভ্যন্তরে যে কাঁটা আছে সে কাঁটাটি একটু ভাইব্রেশন করে শব্দ করতেছে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের হ্যান্ডেল চেপে সর্বোচ্চ চাপ আমরা উঠাতে পারছি। এ সময় স্প্রে হওয়ার পূর্বে চাপ রেকর্ড করতে হবে। আমরা এখন যখন স্প্রে হয় নাই তখন প্রেসার কত ছিল সেটা আমরা খেয়াল করব, এবং যখন স্প্রে হবে সেটা আমরা রেকর্ড করব। যখন স্প্রে হবে সেটাকে আমরা বাল্ব ওপেনিং প্রেসারও বলে থাকি। ছোট ডিজেল ইঞ্জিনের মাল্টিহোল ইনজেক্টরের ক্ষেত্রে আমরা 17.5 থেকে 21 মেগা নিউটন প্রতি বর্গ মিটারে চাপ হয়ে থাকে সাধারণত। আর ছোট ডিজেল ইঞ্জিনের ফিন্টন নজলের ক্ষেত্রে আমরা জানি ইনজেক্টর নজল দুই প্রকার, একটা মাল্টিহোল আর একটা ফিন্টন নজল। আমরা ফিন্টন নজলের ক্ষেত্রে 10.5 থেকে 14 মেগা নিউটন প্রতি বর্গ মিটারে, আর যদি বড় ডিজেল ইঞ্জিনের মাল্টিহোল ইনজেক্টরের ক্ষেত্রে 21 থেকে 24 মেগা নিউটন প্রতি বর্গ মিটার। এক্ষেত্রে যদি বাল্ব ওপেনিং প্রেসার ম্যানুয়ালের সাথে না মিলে, যদি ক্যাটালগ বা স্পেসিফিকেশনের সাথে না মিলে, তবে ইনজেক্টরের পিছনের কভার খুলে একটা লক নাট আছে, লক নাট ঢিলা করে স্ক্রু অ্যাডজাস্ট করে বাল্ব ওপেনিং প্রেসার পরীক্ষা করতে হবে। বাল্ব ওপেনিং প্রেসার কম হলে অ্যাটোমাইজেশন সাধারণত দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে ইঞ্জিন চালু করা বা স্টার্ট করা কষ্টসাধ্য হয় এবং ইঞ্জিনে সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হয় এবং ইঞ্জিন সর্বোপরি শক্তি হারাবে। এটা আমরা লক্ষ্য করলাম। এখন আমরা সিট টাইটনেস, ডাই সিট বা ডিবল টেস্ট পদ্ধতি দেখব। ইনজেক্টর টেস্টারের সাথে ইনজেক্টর সংযোগ করতে হবে পূর্বের ন্যায়, এবং হ্যান্ডেল চেপে ইনজেক্টরকে 2 থেকে 3 বার ব্রাশ করতে হবে। ব্লটিং পেপার বা শুকনো কাপড় দিয়ে নজল টিপ মুছে শুষ্ক করতে হবে যাতে নজল টিপের মধ্যে কোনো প্রকার ফুয়েল লেগে না থাকে।
3, চেক বাল্ব খুলে হ্যান্ডেল সেফের টেস্টারের কাছে প্রস্তুতকারকের নির্দেশিত চাপ তুলতে হবে এবং সাধারণ বাল্ব ওপেনিং প্রেসারের চেয়ে 10 বায়ুমণ্ডলীয় চাপ কম তুলতে হবে। আমরা সাধারণত বাল্ব ওপেনিং প্রেসার বলতে এখানে যতটুকু প্রেসারে বাল্ব ওপেন হয় বা ফুয়েল ইনজেক্ট করে ঠিক তার সাথে 10 বায়ুমণ্ডলীয় অ্যাটমসফিয়ারিক প্রেসার কম তুলবো, আমরা কিছুটা কম চাপ তুলব। প্রায় 10 সেকেন্ড এই প্রেসার ধরে রাখতে হবে এবং নজলের টিপ ভিজে যায় কিনা সেটা লক্ষ্য করতে হবে। আমরা এখানে যে প্রেসার হ্যান্ডেল সেপে যে প্রেসার ক্রিয়েট করেছি সেটা ফুয়েল ইনজেক্ট করার জন্য না, আমরা দেখার জন্য যে ফুয়েল ইনজেক্টরের সিট টাইটনেস ঠিক আছে কিনা। তো সুতরাং আমরা যে প্রেসার তুলেছি সেই প্রেসারে ফুয়েল ইনজেক্ট করার কোনো কথা না, কিন্তু আমরা 10 থেকে 15 সেকেন্ড ধরে লক্ষ্য করব নজলের টিপ ভিজে যায় কিনা সেটা আমরা অবজার্ভ করব। যদি নজলটি ভিজে যায় তাহলে বুঝতে হবে নজল এবং সিটের মাঝে ভালো সিলিং নেই। তবে অনেক সময় ব্লটিং পেপার 60 সেকেন্ড ধরে পর্যবেক্ষণ করতে হয়। ব্লটিং পেপার 12 মিলিমিটার ব্যাস পর্যন্ত ভিজে যায় কিনা সেটাও লক্ষ্য করতে হবে। অনেক সময় আমরা ইনজেক্টরের মাঝে একটা পেপার ধরে রাখি, সেটা ভিজে যায় কিনা সেটা লক্ষ্য করতে হয়। যদি এটা ভিজে যায় তাহলে সিলিং ঠিক নেই। এই অবস্থায় ইনজেক্টর বিয়োজন করে পরিষ্কার করতে হবে এবং পুনরায় টেস্টটি সম্পাদন করতে হবে, কারণ যদি সিট টাইটনেস ভালো না থাকে। এখন আমরা দেখব ব্যাক লিকেজ টেস্ট। ব্যাক লিকেজ টেস্টটি করার জন্য আমাদেরকে ইনজেক্টরের হ্যান্ডেল সেফে 150 অ্যাটমসফিয়ারিক প্রেসার তুলতে হবে এবং হ্যান্ডেল নিচের দিকে চেপে ধরে স্টপ ওয়াচ অন করতে হবে। এক্ষেত্রে আমাদের কিছু লক্ষ্য করতে হবে এবং 100 বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পাওয়া পর্যন্ত সময় রেকর্ড করতে হবে। আমরা প্রেসার গেজে তুলেছি কিন্তু 150। এখন আমরা দেখব 100 বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস হতে কত সময় লাগতেছে। 150 বায়ুমণ্ডলীয় চাপ থেকে 100 বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পেতে যদি 6 থেকে 30 সেকেন্ড সময় লাগে, তখন ব্যাক লিকেজ সন্তোষজনক বলে বুঝতে হবে। আর ডিলে টাইপ নজলের ক্ষেত্রে 100 বায়ুমণ্ডলীয় চাপ থেকে 75 বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পেতে যদি 6 থেকে 20 সেকেন্ড সময় লাগে, তবে বুঝতে হবে ব্যাক লিকেজ সন্তোষজনক। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো সিস্টেমের কোন স্থান দিয়ে ফুয়েল লিক করে কিনা, তাহলে সিস্টেমের ফলাফল প্রভাবিত হবে। এটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। শিক্ষার্থী, এখন আমরা অটোমাইজেশন বা স্প্রে প্যাটার্ন টেস্ট পদ্ধতি দেখব। নজল টেস্টারে ইনজেক্টর সংযোগ করে আমরা হোস আইসোলেটিং বাল্ব বা চেক বাল্ব বন্ধ করতে হবে। প্রতি মিনিটে 60 স্ট্রোক হারে হ্যান্ডেল অপারেট করতে হবে। স্প্রের আকারের দিকে দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে আমরা স্প্রে হবে ফুয়েল ইনজেক্টরে স্প্রের ধরনটা কেমন সেটা আমরা লক্ষ্য করব। যদি কোনো প্রকার দৃশ্যমান জেট এবং ফোঁটা ব্যতি রেখে নজল থেকে সমভাবে ধোঁয়ার ন্যায় ফুয়েল স্প্রে করে, তাহলে স্প্রে প্যাটার্ন ঠিক আছে বলে ধরে নিতে হবে। অনেক সময় নজলের সামনে পরিষ্কার কাগজ ধরলে যদি প্রতি হোল থেকে নির্গত টেস্ট অয়েল কাগজ ছিদ্র করে তবে স্প্রে হয়, তবে স্প্রে প্যাটার্ন ঠিক আছে বলে ধরে নিতে হবে। যদি কোনো ছিদ্র থেকে টেস্ট ফুয়েল স্প্রে না হয় বা স্প্রে অ্যাঙ্গেল সঠিক না থাকে, তবে নজল বিয়োজন করে পরিষ্কার করতে হবে এবং পুনরায় টেস্টটি সম্পন্ন করতে হবে। গভর্নর, আমরা ডিজেল ইঞ্জিনের গভর্নর ব্যবহার করে থাকি। ডিজেল ইঞ্জিনের হাই প্রেসার পাম্পের সাথে গভর্নরটি সংযুক্ত থাকে। এই গভর্নরের কাজ হলো ইঞ্জিনের লোড এবং চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা বা জ্বালানির সমন্বয় করাই হলো গভর্নরের কাজ। ইঞ্জিনের লোড এবং জ্বালানি অনুযায়ী জ্বালানি সরবরাহ করাই হলো গভর্নরের কাজ। গভর্নরের প্রকারভেদ, আমরা সাধারণত ইঞ্জিনে 3 ধরনের গভর্নর ব্যবহার করে থাকি। একটা মেকানিক্যাল গভর্নর, হাইড্রোলিক গভর্নর, একটা নিউমেটিক বা ভ্যাকুয়াম গভর্নর। একটা হলো মেকানিক্যাল গভর্নর, হাইড্রোলিক গভর্নর, নিউমেটিক বা ভ্যাকুয়াম গভর্নর। আমরা এখানে মেকানিক্যাল গভর্নর নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি একটা মেকানিক্যাল গভর্নরের প্রতিচ্ছবি। এটা হাই প্রেসার পাম্পের সাথে সংযুক্ত হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আর্ম, ফ্লাই বল, কিছু ফ্লাই বল, উড়ন্ত ফ্লাই বল থাকে, স্লেভ এবং গিয়ারের সাথে সংযুক্ত থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রটল বাল্বের সাথে এই গভর্নরটি সংযুক্ত রয়েছে। তার মানে গভর্নর ইঞ্জিনের ঘূর্ণন গতি অনুযায়ী এই গভর্নরটি জ্বালানি সমন্বয় করবে, সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখন মেকানিক্যাল গভর্নরের কার্যপ্রণালী সম্পর্কে আমরা আলোচনা করব। অ্যাক্সিলারেটর প্যাডেলে চাপ প্রয়োগ করা হলে ইঞ্জিনের গতি ধীরে ধীরে বাড়তে থাকে।
ইঞ্জিনের সঙ্গে টাইমিং অনুসারে বাধা থাকে হাই প্রেসার পাম্পের ক্যামশেফট ড্রাইভ গিয়ার। এখানে ড্রাইভ গিয়ার সংযুক্ত আছে। পাম্পের ক্যামশেফটের গতিও বাড়তে থাকে। ক্যামশেফটের এক প্রান্তে মেকানিক্যাল গভর্নরের ফ্লাই ওয়েটদ্বয় লিঙ্ক রড দিয়ে বাধা থাকে বিধায় এটিও আবর্তিত থাকে। যখন ইঞ্জিন ঘূর্ণন গতি প্রাপ্ত হয় তখন এই ফ্লাই বলগুলো অধিক হারে ঘূর্ণন গতি প্রাপ্ত হয়। একটি নির্দিষ্ট গতি অতিক্রম করলে ফ্লাই ওয়েটদ্বয় সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে বা সেন্ট্রিফিউগাল ফোর্সের ক্রিয়ায় স্প্রিং টেনশনের বিপরীত মানে বিপরীত দিকে বাহিরের দিকে চড়িয়ে যায়। ফলশ্রুতিতে ফুয়েল কন্ট্রোল রড বা ফুয়েল সরবরাহ লাইন হতে কিছুটা বাইরের দিকে বের হয়ে আসে। এতে পাম্পের ইনটেক লাইনে ফুয়েল সরবরাহ বেড়ে যায়। যখন ইঞ্জিনের স্পিড বেড়ে যায় তখন ফুয়েল সরবরাহটা বেড়ে যায়। আবার যখন ইঞ্জিনের গতি কমলে কন্ট্রোল রড পুনঃসরবরাহ লাইনে প্রবেশ করে ফুয়েল সরবরাহের পরিমাণ কমিয়ে দেয়। এভাবে ইঞ্জিনের গতি ও লোডের সাথে সামঞ্জস্য বজায় রেখে মেকানিক্যাল গভর্নর ফুয়েল সরবরাহ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কম বেশি করে থাকে। এটা হলো জ্বালানি সরবরাহেরটা সামঞ্জস্য রাখার জন্য এই গভর্নরের কাজ। আমরা এখন আলোচনা করব হাই প্রেসার পাম্পের ফেজিং এবং ক্যালিব্রেশন। হাই প্রেসার পাম্প প্রতি স্ট্রোকে জ্বালানি সূক্ষ্মকণা ও বাষ্পাকারে ছিটানো বা ইনজেকশন করাকেই বলা হয় ফেজিং। প্রতি সিলিন্ডারে সূক্ষ্মকণা ও বাষ্পাকারে জ্বালানি ছিটানো বা স্প্রে করাটাকে আমরা ফেজিং বলি। সাধারণত এটা 6 সিলিন্ডার বিশিষ্ট একটা ইঞ্জিনে 60 ডিগ্রি পরপর জ্বালানি ইনজেকশন করতে হয়। ক্যালিব্রেশন প্রতি স্ট্রোকে প্রতি সিলিন্ডারে একই বা সমপরিমাণ। এক্ষেত্রে স্পষ্ট ফেজিংটা হলো সূক্ষ্মকণা ও বাষ্পাকারে ছিটানোর পদ্ধতি, আর ক্যালিব্রেশনটা হলো একই সমপরিমাণ প্রতিটা সিলিন্ডারে সমপরিমাণ জ্বালানি বা সূক্ষ্মকণা আকারে বাষ্পাকারে ছিটানোর পদ্ধতিকে ইনজেকশন করাটা ক্যালিব্রেশন। তো সুতরাং ফেজিং এবং ক্যালিব্রেশন দুটাই অনেক গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। ফেজিং সঠিক করার পর ক্যালিব্রেশন সঠিক করতে হয়, অন্যথায় পাম্প ক্যালিব্রেশন সঠিক হয় না। শুধু ফেজিং ঠিক করলে হয় না, ক্যালিব্রেশনও ঠিক করতে হবে। আমাদেরকে যে কোনো ডিভাইসে সঠিক মান পেতে হলে সেটার ক্যালিব্রেশন ঠিক রাখতে হবে। আমরা এখন হাই প্রেসার পাম্প ক্যালিব্রেশন প্রক্রিয়াটা আমরা দেখব। এটা হলো হাই প্রেসার পাম্প ফেজিং এবং ক্যালিব্রেশন মেশিন। এক্ষেত্রে এই মেশিনের বিভিন্ন প্রেসার গেজ আছে। এখানে হাই প্রেসার পাম্প সংযুক্ত করতে হয়, ভিতরে ফুয়েল আছে এবং এখানে টাইমিং ক্লক আছে। আমরা এই ফাংশনগুলো সেট করে এখানে যেই হাই প্রেসার পাম্পের সাথে যে কয়টা ইনজেক্টর আছে সেই কয়টা ইনজেক্টরের সাথে আমরা টেস্ট করব। এখানে এগুলা সাদা দাগ কাটা ব্যারেল আছে, ফুয়েলগুলো ইনজেক্ট করে ব্যারেলের মধ্যে প্রবেশ করবে। আমরা এখন দেখতে পাবো হাই প্রেসার পাম্পটি ফেজিং এবং ক্যালিব্রেশন যন্ত্রের সংযুক্ত অবস্থায় পাম্প ফেজিং করার পর ক্যালিব্রেশন করা হয়। এজন্য যন্ত্রটিকে প্রতি মিনিটে 500 থেকে 600 বার আমরা এই হাই প্রেসার পাম্পের যে চাকটি আছে এটাকে এখানে আরপিএম সেট করব 500 থেকে 600 বার 2 থেকে 3 মিনিট কাল চালাতে হবে। এ সময় ইনজেক্টর নজল থেকে জ্বালানি একটি দাগ কাটা পাত্রে, এই যে দাগ কাটা পাত্রের মধ্যে ফুয়েল জমা হবে। হাই প্রেসার পাম্পের যে কয়টি ইনজেক্টর সংযুক্ত থাকে সেই কয়টি পাত্রে জ্বালানির পরিমাণ, অর্থাৎ হাই প্রেসার পাম্পের মধ্যে যে কয়টি ইনজেক্টরের লাইন রয়েছে সেই কয়টি ব্যারেলের মধ্যে জ্বালানি পরিমাণ পরীক্ষা করা হয় এবং তারতম্য লক্ষ্য করা হয়। যদি সকল পাত্র সমপরিমাণ জ্বালানি জমা হয় তাহলে পাম্পের অবস্থা ভালো। যদি এই ব্যারেলগুলোর মধ্যে সকল পাত্রে সমপরিমাণ একই পরিমাণ জ্বালানি জমা হয় তাহলে ক্যালিব্রেশন ঠিক আছে, হাই প্রেসার পাম্প ঠিক আছে। যদি কোনো পাত্রে কম বেশি জ্বালানি জমা হয় তাহলে বুঝতে হবে পাম্পে ত্রুটি আছে এবং ক্যালিব্রেশন করতে হবে। সেক্ষেত্রে সকল সিলিন্ডারে একই পরিমাণ জ্বালানি না হলে ইঞ্জিন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, ঘূর্ণন গতিতে তারতম্য ঘটবে এবং ভাইব্রেশন করবে। এমতো অবস্থা হাই প্রেসার পাম্পের লাইন ইনজেক্টরের অন্তর্দেশ পরিষ্কার করে আবারও একই প্রক্রিয়ায় ক্যালিব্রেশন করে দেখতে হবে। হাই প্রেসার পাম্পে জ্বালানির চাপ সমন্বয় করতে হলে ইনজেক্টরের সমন্বয় স্ক্রু টাইট দিলে স্প্রিং এর টান বেড়ে যাবে, ফলে পাম্পের চাপও বেড়ে যাবে। আর ইনজেক্টরের স্ক্রু টাইট ঢিলা করলে স্প্রিং এর চাপ কমে যাবে, ফলে পাম্পের চাপও কমে যাবে। আমরা এখন পঞ্চম অধ্যায়ে থার্মোস্ট্যাট নিয়ে আলোচনা করব। আমরা জানি কুলিং সিস্টেম, এয়ার কুলিং সিস্টেম হয়, ওয়াটার কুলিং সিস্টেম হয়। আমরা এখন এখানে বদ্ধ রেডিয়েটর পদ্ধতির ওয়াটার কুলিং সিস্টেম সম্পর্কে একটু কথা বলবো। থার্মোস্ট্যাটটা ব্যবহার করা হয় কুলিং সিস্টেমের এই জায়গায়। এখানে দেখা যাচ্ছে আপার হোস পাইপের মধ্যে ইঞ্জিনের অপারেটিং তাপমাত্রা যখন বেশি হয়, অপারেটিং তাপমাত্রার সাথে যখন পানির তাপমাত্রা বেড়ে যায় তখনই থার্মোস্ট্যাটটি খুলে
গরম পানিগুলা সার্কুলেশন করায় আপার হোস পাইপ দিয়ে রেডিয়েটরে আসে, পানির তাপমাত্রা স্বাভাবিক হলে আবার লোয়ার হোস পাইপ দিয়ে সেটা পাম্পের মাধ্যমে ইঞ্জিনে প্রবেশ করে। এক্ষেত্রে কুল ইঞ্জিন ঠান্ডা ইঞ্জিনের সময় থার্মোস্ট্যাট বাল্ব পুরো বন্ধ থাকে এবং গরম ইঞ্জিনের সময় থার্মোস্ট্যাট বাল্বটি খোলা থাকে। আমরা এখন থার্মোস্ট্যাট পরীক্ষা করার পদ্ধতিটি লক্ষ্য করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি থার্মোস্ট্যাট পরীক্ষা করার জন্য আমাদেরকে একটা পাত্র নিতে হবে, কাঁচের পাত্র অথবা অন্য কোনো পাত্র নিলে হবে। পাত্রের মধ্যে কিছু পানি, একটা থার্মোস্ট্যাট, একটা তার যেটার মধ্যে আমরা পানির মধ্যে থার্মোস্ট্যাটকে ঝুলিয়ে রাখবো, একটা থার্মোমিটার তাপমাত্রা রেকর্ড করার জন্য, আর রিডিং নেওয়ার জন্য কাগজ কলম আমাদের প্রয়োজন হবে। আমরা থার্মোস্ট্যাট পরীক্ষা করার পদ্ধতিটা এখন দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি কাঁচের পাত্রে প্রয়োজন মতো পানি নিতে হবে এবং পাত্রটিকে একটি বার্নার বা হিটারের উপর স্থাপন করতে হবে। পাত্রে থার্মোস্ট্যাট বাল্বটি ডুবন্ত অবস্থায় পানির মধ্যে ঝুলিয়ে রাখতে হবে। এক্ষেত্রে ডুবন্ত অবস্থায় পানির মধ্যে ঝুলিয়ে রাখতে হবে। পানির তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা এখানে একটা থার্মোমিটার পানির মধ্যে ডুবিয়ে ঝুলন্ত অবস্থায় রাখতে হবে। এখন পাত্রে তাপ প্রয়োগ করতে হবে এবং থার্মোস্ট্যাট বাল্বটি পর্যবেক্ষণ করতে হবে। যে মুহূর্তে বাল্বটি খুলতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে তাপমাত্রা থার্মোমিটার থেকে নোট করতে হবে এবং যখন বাল্বটি সম্পূর্ণ খুলে যাবে, একটা হলো থার্মোস্ট্যাটটি খোলা শুরু করেছে সে সময় তাপমাত্রাও রেকর্ড করতে হবে এবং সম্পূর্ণ যখন থার্মোস্ট্যাট বাল্বটি খুলে যাবে তখনকার তাপমাত্রাও রেকর্ড করতে হবে। সর্বশেষ স্পেসিফিকেশনের সাথে মিলিয়ে দেখে এর ত্রুটি নিরূপণ করতে হবে। এখানে আরো একটা পদ্ধতি আছে তোমাদের জন্য থার্মোস্ট্যাট পরীক্ষা করা। প্রথমে একটি পাত্রে প্রয়োজন মতো কুল্যান্ট অর্থাৎ পানি সলিউশন রেখে তার ভিতরে থার্মোস্ট্যাট একটি থার্মোমিটার ঝুলন্ত অবস্থায় রাখতে হবে। কোনো তাপ মাধ্যম দিয়ে বিকারের তলায় তাপ দিলে কুল্যান্টের তাপমাত্রা থার্মোস্ট্যাটের গায়ে স্ট্যান্ড করা যে তাপমাত্রা আছে অর্থাৎ স্পেসিফিকেশন অনুযায়ী সেই তাপমাত্রার মধ্যে আমরা উন্নতি করব। এই অবস্থায় থার্মোস্ট্যাট খোলা উচিত এবং সেই তাপমাত্রা আমরা রেকর্ড করব। পরবর্তীতে থার্মোস্ট্যাটের গায়ে স্ট্যান্ড করা তাপমাত্রা 10 ডিগ্রি ফারেনহাইট বলা হচ্ছে। এখানে নিচে তাপমাত্রায় কুল্যান্ট ঠান্ডা করে থার্মোস্ট্যাট একই কুল্যান্টে ঝুলন্ত অবস্থায় রাখবো, অর্থাৎ আমরা এখন কম তাপমাত্রার পানিতে থার্মোস্ট্যাটটি রাখবো। এই অবস্থায় থার্মোস্ট্যাট সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। সেখানে আমরা লক্ষ্য করব যে থার্মোস্ট্যাটটি বন্ধ হয়েছে কিনা। যদি থার্মোস্ট্যাট যথাযথ তাপমাত্রায় খোলা এবং বন্ধ হয় তবে থার্মোস্ট্যাট ভালো, আর যদি যথাযথ তাপমাত্রায় খোলা বন্ধ না হয় তাহলে থার্মোস্ট্যাটটি ত্রুটিযুক্ত। এক্ষেত্রে থার্মোস্ট্যাট পরিবর্তন করতে হবে। কুলিং সিস্টেমের ওয়াটার পাম্প পরীক্ষার পদ্ধতি। আমরা জানি কুলিং সিস্টেমের ওয়াটার পাম্প পরীক্ষা করতে হয়, ফ্যান বেল্ট পরীক্ষা করতে হয়। অনেক সময় এই কুলিং সিস্টেমের ওয়াটার পাম্প যদি সঠিকভাবে ওয়াটার সার্কুলেশন না করে তাহলে ইঞ্জিনে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে না। সেক্ষেত্রে ওয়াটার পাম্প পরীক্ষা করাটা একটা গুরুত্বপূর্ণ কাজ। যদি ওয়াটার পাম্প আমরা এক্ষেত্রে ডাইভ বেল্ট খুলে ইঞ্জিনের ডাইভ বেল্ট, আমরা জানি ডাইভ বেল্টের সাথে ফ্যান এবং পাম্প সংযুক্ত থাকে। ডাইভ বেল্ট খুলে ফেলে ফ্যান ব্লেড ধরে এদিক ওদিক নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া করার সময় এই ফ্যানটি নাড়াচাড়া করে বা অমসৃণ বা কর্কশ মনে হয় তাহলে বা ক্ষয় হয়ে যায় তাহলে শ্যাফট ক্ষয় হয় তাহলে বুঝতে হবে পাম্পের বিয়ারিংটি ত্রুটিযুক্ত। এখন সাধারণত বিয়ারিং ফেল করলে শব্দ করে। এক্ষেত্রে ডাইভ বেল্ট যদি অতিরিক্ত টাইট হয় সেক্ষেত্রে বিয়ারিং ফেল করার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় তো যদি আমাদেরকে এজন্য ডাইভ বেল্ট সঠিক টেনশনের ডাইভ বেল্ট সংযুক্ত করতে হবে, কারণ ডাইভ বেল্টের টেনশন সঠিক না থাকলে বিয়ারিং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, ওয়াটার পাম্পের ভেন্ট হোল দিয়ে অনেক সময় ফোটায় পানি লিক করে। এক্ষেত্রে বিয়ারিং সিল লিক করছে বলে বুঝে নিতে হবে। তবে বিয়ারিং সিল যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে ওয়াটার পাম্প পরিবর্তন করতে হবে। আমরা এখন কুলিং সিস্টেমের প্রেসার টেস্ট টি দেখব, কিভাবে কুলিং সিস্টেমের প্রেসার টেস্ট করা হয়। আমরা জানি এই টেস্টের সাহায্যে কুলিং সিস্টেমে কোনো ধরনের লিকেজ আছে কিনা তা সহজে পরীক্ষা করা হয়। একটি বিশেষ ধরনের টেস্টারের সাহায্যে কুলিং সিস্টেমের পানির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়, ফলে কোনো সূক্ষ্ম লিকেজ থাকলে সেখান দিয়ে পানি লিক করে এবং লিকেজের স্থান শনাক্ত করতে সাহায্য করে। বিশেষ ধরনের টেস্টারের মধ্যে মূলত একটা পাম্প এবং প্রেসার রিডিং দেখার জন্য একটা প্রেসার গেজ সংযুক্ত রয়েছে। আমরা দেখব এখন প্রথমে রেডিয়েটরের প্রেসার ক্যাপ খুলতে হবে। রেডিয়েটর আছে সেটার প্রেসার ক্যাপ খুলতে হবে। রেডিয়েটর এমনভাবে পানি দিয়ে পূর্ণ করতে হবে যাতে করে পানি রেডিয়েটরের ফিলার নেকের 1/2 ইঞ্চি
বা 3 মিলিমিটারের নিচে থাকে। আমরা এক্ষেত্রে রেডিয়েটর সম্পূর্ণ পুরোপুরি ফিল আপ করবো না। রেডিয়েটরের ফিলার ক্যাপ বা আশপাশে কোনো পানি থাকলে মুছে ফেলতে হবে। রেডিয়েটরের ফিলার ক্যাপের আশপাশে যদি কোনো পানি থাকে সেটা মুছে ফেলতে হবে। এখন রেডিয়েটরের ফিলার নেকের সাথে টেস্টার পাম্পকে সংযুক্ত করতে হবে। ফিলার নেকের সাথে, এখানে এটা রেডিয়েটরের ফিলার নেকের সাথে এই যে ফিলার নেক আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা এখন টেস্টারটি সংযুক্ত করব। এখন আমরা পাম্প অপারেট করব। পাম্প অপারেট করে এমন চাপ তুলতে হবে যাতে স্পেসিফিকেশনে দেওয়া চাপে 3 psi বা 12 kPa প্রতি বর্গ ইঞ্চিতে 3 psi অথবা 12 kPa এর অধিক না হয়, এবং প্রেসার গেজের কাঁটা স্থির থাকলে বুঝতে হবে কুলিং সিস্টেমের কোনো লিকেজ নাই। আমরা প্রেসার দিতে থাকবো, আর যদি প্রেসার গেজের কাঁটা স্থির থাকে তাহলে বুঝতে হবে কুলিং সিস্টেমে কোনো ধরনের লিকেজ নেই। প্রেসার গেজের কাঁটা যদি ধীরে ধীরে শূন্যের দিকে ফিরে আসে, গেজের কাঁটা যদি ধীরে ধীরে আমরা যে প্রেসার তুলেছি সেই প্রেসার তোলার পর প্রেসার গেজের কাঁটা যদি ধীরে ধীরে শূন্যের দিকে ফিরে আসে, তাহলে সিস্টেমে এক বা একাধিক স্থানে লিকেজ আছে বলে ধরে নিতে হবে। তবে এই ক্ষেত্রে সম্ভাব্য লিকেজের স্থানগুলো হলো হোস পাইপের সংযোগস্থান। আমরা জানি আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপ আছে কুলিং সিস্টেমে। সে আপার হোস পাইপ, লোয়ার হোস পাইপের সংযোগস্থান দিয়ে লিক থাকতে পারে। পানির পাম্প, ওয়াটার পাম্পে লিক হতে পারে বা ওয়াটার পাম্পে লিক থাকতে পারে। হেড গ্যাসকেট, ইঞ্জিনের হেড গ্যাসকেট যদি কেটে যায় বা হেড গ্যাসকেটে ফেটে গেলে তাহলে সেখান থেকে লিক হতে পারে। রেডিয়েটরের কোরের মধ্যে আমরা যদি ফিন্স কোর ব্যবহার করা হয় রেডিয়েটরের মধ্যে, সেই রেডিয়েটরের কোরের মধ্যে লিক থাকতে পারে। সর্বোপরি ইঞ্জিন ব্লকে লিক থাকতে পারে। এখন ইঞ্জিনের গতি অর্ধ থ্রটল, মানে আমরা সর্বোচ্চ, আর যদি ইএফআই ইঞ্জিন হয় 3000 আরপিএম তুলতে হবে। আমরা ইঞ্জিনের সর্বোচ্চ আরপিএম তুলে এখন গেজের কাঁটা যদি নড়াচড়া করে তাহলে হেড গ্যাসকেট দিয়ে একজস্ট গ্যাস লিক করছে বলে ধরে নিতে হবে। অর্থাৎ আমরা ইঞ্জিনের সর্বোচ্চ অর্ধ থ্রটল বাল্ব বা অ্যাক্সিলারেটর 50% পর্যন্ত চেপে ধরে ইঞ্জিনের আরপিএম প্রায় 3000 আরপিএম পর্যন্ত তুলব। তোলার পরবর্তীতে গেজের কাঁটা যদি, এক্ষেত্রে প্রেসার গেজের কাঁটা যদি নড়াচড়া করে তাহলে বুঝতে হবে হেড গ্যাসকেট দিয়ে একজস্ট গ্যাস লিক করে। আর যদি গেজের কাঁটা যদি নড়াচড়া না করে তাহলে আমাদেরকে বুঝতে হবে এক্ষেত্রে টেইল পাইপ দিয়ে পানি লিক করতে পারে এবং সাদা ধোঁয়া নির্গত হয়। যদি টেল পাইপ দিয়ে সাদা ধোঁয়া নির্গত হয় তাহলে সিলিন্ডার ব্লক বা হেড বা গ্যাসকেট নষ্ট হয়ে গেছে বলে আমাদেরকে ধরে নিতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্রতিদিনের ন্যায় তোমাদের জন্য কিছু প্রতি অধ্যায়ের উপরে কিছু বাড়ির কাজ থাকে। সে বাড়ির কাজগুলো হলো, আমরা এই অধ্যায়ে যেহেতু ইঞ্জেক্টর নজল টেস্টারের গঠন কার্যপ্রণালী সম্পর্কে পড়াশোনা করেছি, তোমরা ইঞ্জেক্টরের নজল টেস্টারের গঠন কার্যপ্রণালী পড়াশোনা করবে, ইঞ্জেক্টর নজল টেস্টারের ধাপগুলো শিখবে, গভর্নর সম্পর্কে পড়াশোনা করবে, হাই প্রেসার পাম্পের ফেজিং ক্যালিব্রেশন অনেক গুরুত্বপূর্ণ, থার্মোস্ট্যাট বাল্ব পরীক্ষা করার পদ্ধতি এবং কুলিং সিস্টেমের প্রেসার টেস্ট পরীক্ষা করার পদ্ধতিটা শিখবে। সর্বোপরি তোমরা ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।